প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এ পর্যায়ে ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মূলত বিবিএ অনার্স থার্ড ইয়ারের লিগাল অ্যাসপেক্টস অফ মার্কেটিং এর ক্লাস কন্টিনিউ করছি। তো আজকে মূলত আমি আমার 10ম লেকচারের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমি সাথে আছি মোহাম্মদ বাদশাহ আলমগীর, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমাদের আজকে আমি যে চ্যাপ্টারগুলো পড়াবো বা যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো আমি মূলত একটা ধারাবাহিকভাবে সেটাকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো সেই বিষয়গুলো আমি স্লাইডের মাধ্যমে তোমাদের সামনে সেটা উপস্থাপন করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো যাওয়া যাক। আমরা আমাদের যে আজকের ক্লাসের যে স্লাইডগুলো আছে সেগুলো আমরা দেখে আসি। হ্যাঁ, নিশ্চয়ই তোমাদের সামনে স্লাইডগুলো উপস্থাপিত হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সেটা ডিসপ্লেতে। এবং তোমরা দেখো একটু খেয়াল করে যে এখানে মূলত দুইটা চ্যাপ্টার নিয়ে মূলত আলোচনা করব আজকে আমরা। একটু সবাইকে অ্যাটেনশন দাও, নিশ্চয় বুঝতে পারছো। দেখো লেকচার নাম্বার 10, টাইটেল অফ দ্য লেকচার আদার্স অ্যাক্টের আন্ডারে চ্যাপ্টার 4.1, Agricultural Produce Markets Regulation Act 1964, another chapter 4.2, Bangladesh Control of Essential Commodities Act 1956। এই দুইটা চ্যাপ্টার নিয়ে মূলত আমরা আমাদের আজকের আলোচনা শুরু করব। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, দেখো ডিসকাশন চ্যাপ্টারটা একটু ডিটেলস হাইলাইটেড করে তোমাদের সামনে উপস্থাপন করছি। এরপরে যেটা আসছে ডিসকাশন টপিকস, অর্থাৎ চ্যাপ্টার 4.1 এর যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এরপরে চ্যাপ্টার 4.2 নিয়ে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারেও যে আলোচনা টপিকগুলো আছে সেগুলো নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো। হ্যাঁ, তো নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে দুইটা টপিক নিয়ে মূলত আমরা আলোচনা করব, যে দুইটা চ্যাপ্টার নিয়ে, সরি, সেই দুইটা চ্যাপ্টার যে টপিকগুলো নিয়ে আলোচনা করবে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আমাদের ধারাবাহিক আলোচনা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখো, প্রথমেই চ্যাপ্টার 4.1 নিয়ে আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতেই যেটা আসছে সেটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট ডেফিনেশনস, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা, অর্থাৎ কিছু বেসিক, এই চ্যাপ্টারের সাথে রিলেটেড কিছু বেসিক সংজ্ঞা আছে যেগুলো আমাদের অবশ্যই জানা দরকার। সেগুলো কি সেটাই মূলত আমাদের এখন আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্ট। এগ্রিকালচারাল প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো এগ্রিকালচারাল প্রোডাক্ট বা কৃষি পণ্য বলতে আমরা আসলে কি বুঝি। তারপরেও মূলত আমাদের আলোচনার সুবিধার জন্য বা চ্যাপ্টারের যে আলোচনাগুলো আমরা করব সেটা আসলে কন্টিনিউ করার জন্য বা তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য আমরা এই বিষয়গুলো একটু রিভিউ করে যাচ্ছি। যেমন কৃষি পণ্য বা এগ্রিকালচারাল প্রোডাক্ট কাকে বলে? তো কৃষি পণ্য বা এগ্রিকালচারাল প্রোডাক্ট বলতে আমরা মূলত আইনের সাথে, কৃষি আইনের সাথে সংযুক্ত তফসিলে বর্ণিত কৃষি পণ্য, উদ্যানজাত, কৃষিজাত ও পশুজাত পণ্যকেই মূলত বোঝানো হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে কৃষি পণ্য বলতে আসলে কি বুঝি আমরা। 2 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে পরিচালক, ডিরেক্টর। ডিরেক্টর আসলে কাদেরকে আমরা বলবো? দেখো, এখন পরিচালক তো আসলে বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালক থাকে, তাই না? তো আমরা মূলত আমাদের এখানে কৃষি পণ্যের সাথে রিলেটেড পরিচালক বলতে কি বোঝায় সেটাই মূলত আমাদের আলোচনা। তো পরিচালক বলতে কৃষি বিপণনের পরিচালক এবং সরকার কর্তৃক গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে এই আইনের আওতায় পরিচালকের ক্ষমতার প্রয়োগ ও কার্য সম্পাদনের পদ্ধতি কৃষি বিপণন অধিদপ্তরের ক্ষমতা প্রদত্ত কর্মকর্তা বা কর্মকর্তাগণকেও বোঝানো হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে দেখো, বাজার উপদেষ্টা কমিটি। তো বাজার উপদেষ্টা কমিটি আসলে কাদেরকে বলা হবে? দেখো, বাজার উপদেষ্টা কমিটি বলতে এই আইনের 9 ধারার আওতায় গঠিত জেলা বাজার উপদেষ্টা
কমিটিকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ এখানে মূলত যারা তোমার জেলা বাজার উপদেষ্টা কমিটিতে যারা থাকবে তাদেরকে মূলত জেলা বাজার উপদেষ্টা কমিটি হিসেবে আমরা গণ্য করব। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে উৎপাদনকারী, প্রডিউসার আমরা কাদেরকে বলবো? দেখো, প্রডিউসার হচ্ছে উৎপাদনকারী বলতে মূলত কোনো ব্যক্তি যিনি স্বয়ং বা হচ্ছে তার পরিবারের সদস্যগণ দ্বারা অথবা দেখা যাচ্ছে যে প্রজা বা বর্গাদার বা মজুরির বিনিময়ে শ্রমিক কর্তৃক অথবা অংশীদারগণ কর্তৃক কোনো কৃষি পণ্য চাষাবাদ বা উৎপাদন করে যারা, তাদেরকে মূলত বোঝানো হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বাজার মাশুল, মার্কেট কমিশন বা ফি। মার্কেট কমিশন বা ফি বলতে আমরা আসলে কি বুঝি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাজার মাশুল বলতে কোনো কৃষি পণ্যের ক্রয় বিক্রয় বা ক্রয় বিক্রয় মধ্যস্থতা অথবা এইরূপ ক্রয় বিক্রয়ের সাথে আনুষঙ্গিক তথ্য মজুদ, ওজন, পরিমাণ বাছাই, নমুনা সংগ্রহ, সেবা প্রদানের বিনিময়ে বাজারজাতকারী কর্তৃক আদায়কৃত কমিশন বা ফিকেই মূলত বাজার মাশুল হিসেবে গণ্য করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মার্কেট অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ বাজার পরিচালনাকারী। তো বাজার পরিচালনাকারী বা বাজার প্রশাসক মূলত আমরা কাদেরকে বলে থাকি? বাজার পরিচালনা করি বা প্রশাসক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সেই ব্যক্তিদেরকে মূলত আমরা বুঝাই যিনি বা যারা কৃষি পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত মধ্যস্থকারী হিসেবে কার্য সম্পাদন করেন অথবা এ ধরনের ক্রয় বিক্রয়ের সাথে আনুষঙ্গিক সেবা প্রদান করেন এবং পাইকারি বিক্রেতা, আড়তদার, মজুতদার, পরিমাপকারী, নমুনা সংগ্রহকারী, তারপরে তোমার শ্রেণী বিন্যাসকারী, কমিশন এজেন্ট, গোদাম রক্ষক, ব্রোকার এবং দালালদেরকে মূলত বোঝানো হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে প্রজ্ঞাপিত বাজার, অর্থাৎ নোটিফাইড মার্কেট। তো প্রজ্ঞাপিত বাজার বলতে কৃষি পণ্য বাজার নিয়ন্ত্রণ আইনের 3-1 ধারায় যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম যে 3-1 ধারার অধীনে প্রজ্ঞাপিত বাজার হিসেবে ঘোষিত কোনো বাজারকেই মূলত তোমার প্রজ্ঞাপিত বাজার হিসেবে ঘোষণা করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে টপিকটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে, দেখো, বাজার মাশুল সম্পর্কে রুলস রিগার্ডিং টু মার্কেট কমিশন অর ফি। অর্থাৎ এই বাজার মাশুল সম্পর্কে অর্থাৎ কমিশন সম্পর্কে আইনের কি বিধান আছে সেই বিধানগুলো মূলত আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, বাজার মাশুল সম্পর্কে কৃষি পণ্য বাজার নিয়ন্ত্রণ আইন 1964-তে যেটা উল্লেখ করা হয়েছে তা হলো নাম্বার 1, সর্বোচ্চ বাজার মাশুল স্থির করা। অর্থাৎ পরিচালকগণ বাজার উপদেষ্টা কমিটির সাথে পরামর্শ এবং সরকারের অনুমোদন ক্রমে গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে অথবা কোনো প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত বাজারে প্রজ্ঞাপনে বর্ণিত বিভিন্ন প্রকার কৃষি পণ্য ক্রয় বা বিক্রয়ের সাথে জড়িত ক্রেতা এবং বিক্রেতারা বাজার পরিচালনাকারীগণকে প্রদেয় যে সর্বোচ্চ বাজার মাশুল স্থির করবেন। অর্থাৎ তারা পরিচালকগণকে কি পরিমাণ সর্বোচ্চ মাশুল প্রদান করা হবে সেটা স্থির করার পদক্ষেপ গ্রহণ করবেন। 2 নম্বর হচ্ছে যেটা আসছে অতিরিক্ত বাজার মাশুল প্রদান। প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত বাজারে উপধারা 1-এর অধীনে নির্ধারিত কোনো আদান প্রদান কোনো ব্যক্তি উপধারা 1-এর অধীন নির্ধারিত পরিমাণের অতিরিক্ত বাজার মাশুল প্রদান বা গ্রহণ করতে পারবেন না। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত আমাদের রুলস রিগার্ডিং রিলেটেড টু মার্কেট কমিশন অফ অর ফি। দেন এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে হোয়াট ইজ বিজনেস অ্যালাউন্স। বিজনেস অ্যালাউন্স বলতে আমরা কি বুঝি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায়িক ভাতা সম্পর্কে কৃষি পণ্য বাজার নিয়ন্ত্রণ আইনে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত বাজারে ক্রয় বিক্রয় যে কোনো ধরনের আদান প্রদানের জন্য কোনো ব্যক্তি বিধিমালা দ্বারা নির্ধারিত ভাতা ব্যতীত অন্য কোনো ভাতা প্রদান অথবা গ্রহণ করতে পারবে না। তার মানে এই ক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট ভাতা বা অ্যালাউন্স মূলত গ্রহণ করা যাবে। তো এটাই হচ্ছে মূলত ব্যবসায়িক ভাতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে প্রভিশন রিলেটিং টু মেইনটেনেন্স অফ স্ট্যান্ডার্ড ওয়েট অর মেজার্স। অর্থাৎ স্ট্যান্ডার্ড বাটখারা এবং পরিমাপ রক্ষণাবেক্ষণ সম্পর্কে
যে আইনের বিধান আছে সেই বিধানগুলো হচ্ছে যে এখানে যেটা বলা হচ্ছে নাম্বার 1, প্রত্যেক বাজার উপদেষ্টা কমিটি এই উদ্দেশ্যে সরকার কর্তৃক গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত তারিখ হতে স্ট্যান্ডার্ড অফ ওয়েটস অ্যান্ড মেজার্স অধ্যাদেশ 1982 অর্থাৎ স্ট্যান্ডার্ড অফ ওয়েটস অ্যান্ড মেজার্স অ্যাক্ট 1982 এটাতে উল্লেখিত একসেট স্ট্যান্ডার্ড বাদ করা এবং বিধিমালা দ্বারা নির্ধারিত একসেট স্ট্যান্ডার্ড পরিমাপক রক্ষণাবেক্ষণ করবে এবং এই মর্মে নিশ্চয়তা প্রদান করবে যে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত বাজারে ক্রেতা বা বিক্রেতা ওজন ও পরিমাপ করার জন্য বিনা খরচে উক্ত বাটখারা বা পরিমাপক প্রাপ্ত হবেন। তাহলে আমরা নিশ্চয় বুঝতে পারছি যে এখানে স্ট্যান্ডার্ড বাটখারা সম্পর্কে কি বলা হয়েছে, যে এখানে যেটা বলা হচ্ছে যে একসেট স্ট্যান্ডার্ড বাটখারা এবং বিধিমালা দ্বারা নির্ধারিত একসেট স্ট্যান্ডার্ড পরিমাপক রক্ষণাবেক্ষণ করতে হবে এবং এই মর্মে নিশ্চয়তা প্রদান করতে হবে যে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত বাজারে ক্রেতা বা বিক্রেতারা ওজন বা পরিমাপ করার জন্য বিনা খরচে উক্ত বাটখারা বা পরিমাপক তারা ব্যবহার করতে পারবেন। নাম্বার 2, কেউ প্রজ্ঞাপিত তারিখের পর প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত বাজারে ওজন ও পরিমাপ করার জন্য উপধারা 1 বর্ণিত নির্ধারিত স্ট্যান্ডার্ড বাটখারা ও পরিমাপক ব্যতি রেখে অন্য কোনো বাটখারা বা পরিমাপক ব্যবহার করবে না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে যে বিষয়টা বোঝাতে চাইলো সেটা হচ্ছে কি, যে আইনে যেটা উল্লেখ করা আছে সেটা সেই নির্ধারিত স্ট্যান্ডার্ড বাটখারা বা পরিমাপ ছাড়া অন্য কোনো বাটখারা বা পরিমাপক এখানে ব্যবহার করা যাবে না। নাম্বার 3 তে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বাজার উপদেষ্টা কমিটির সদস্যগণ বা কৃষি মার্কেটিং অধিদপ্তরের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ এতদ সংক্রান্ত সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মকর্তা প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত বাজারে ব্যবহৃত বাটখারা ও পরিমাপক সময় সময় যাচাই করবেন। প্রিয় শিক্ষার্থীরা, তো এই হচ্ছে মূলত আমাদের প্রভিশন টু মেইনটেনেন্স অফ স্ট্যান্ডার্ড ওয়েটস অ্যান্ড মেজার। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে রুলস রিলেটিং টু পানিশমেন্ট, অর্থাৎ পানিশমেন্টের সাথে কিছু আইন আছে, অর্থাৎ এই ক্ষেত্রে যারা আইন বা বিধান লঙ্ঘন করবে তাদেরকে কিছু পানিশমেন্টের ব্যবস্থাও কিন্তু এখানে রাখা হয়েছে। তো এ সংক্রান্ত আইনের বিধান কি সেটাই মূলত আমাদের এই আলোচনার মাধ্যমে স্পষ্ট হওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে কৃষি পণ্য বাজার নিয়ন্ত্রণের যে সকল ধারা রয়েছে সেই ধারাগুলো কেউ লঙ্ঘন করলে তাকে বিভিন্ন ধরনের অর্থদণ্ড বা সাধারণ কারাদণ্ডে দণ্ডনীয় হতে হবে। তো এক্ষেত্রে আইনের যে বিধান আছে সেই বিধানগুলো আমরা একটু পর্যায়ক্রমে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আইনের ধারা 3-2 ধারাতে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে, দেখো প্রজ্ঞাপন দ্বারা অপরাধের বিবরণ, অর্থাৎ আইনের ধারা 3-2 আর অপরাধ হচ্ছে কি ধরনের অপরাধ দেখো, আর লাস্ট পার্টে দেখো লেখা আছে সর্বোচ্চ অর্থদণ্ডের পরিমাণ, সর্বোচ্চ অর্থদণ্ডের পরিমাণ বা সাধারণ কারাদণ্ড কি হতে পারে সেটা। তার মানে 3টা ধাপ দেখো, আইনের ধারা হচ্ছে 3-2 আর অপরাধের বিবরণে বলা হচ্ছে যে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত বাজারে কোনো বাজারকারী লাইসেন্স ব্যতীত যদি কাজ করে থাকে তাহলে সেক্ষেত্রে তার শাস্তি কি হবে। দেখো এক্ষেত্রে 500 টাকা অথবা অনাদে 3 মাসের কারাদণ্ডে দণ্ডনীয় হবে। এই হচ্ছে অপরাধের শাস্তি বা পানিশমেন্ট যেটা বলি আমরা। এরপরে ধারা 12-2 ধারাতে যেটা বলা হচ্ছে যে এক্ষেত্রে অপরাধটা কি ধরনের হবে, এই ধারার অধীনে নির্ধারিত বাজার মাশুল অপেক্ষা অধিক বাজার মাশুল প্রদান বা গ্রহণ করলে এক্ষেত্রে শাস্তি কি, শাস্তি হচ্ছে 500 টাকা জরিমানা অনদে 3 মাসের কারাদণ্ডে দণ্ডনীয় হবে। এরপরে আসছে ধারা 13তে, ধারা 13তে যেটা বলা হচ্ছে অপরাধ হচ্ছে বিধিমালা দ্বারা নির্ধারিত ভাতা ব্যতীত অন্য কোনো ভাতা প্রদান বা গ্রহণ করলে এক্ষেত্রেও পানিশমেন্ট হচ্ছে 500 টাকা জরিমানা অথবা অনাদে 2 মাসের সাধারণ কারাদণ্ডে দণ্ডনীয় হবে। ধারা 15-2 যেটা বলা হচ্ছে, দেখো স্ট্যান্ডার্ড বাটখারা ও পরিমাপক যন্ত্র ব্যতীত অন্য কোনো বাটখারা পরিমাপক যন্ত্র ব্যবহার করলে, অর্থাৎ স্ট্যান্ডার্ড যে বাটখারা বা পরিমাপক আছে সেটা ছাড়া যদি অন্য কোনো বাটখারা বা পরিমাপক যদি এখানে ব্যবহার করা হয় তাহলে সেটা কিন্তু আইনের এটা একটা অপরাধ, অফেন্স। তো সেক্ষেত্রে শাস্তি কি, শাস্তি হচ্ছে 200 টাকা অথবা অনাদে 2 মাসের সাধারণ কারাদণ্ডে দণ্ডনীয় হবে। এই হচ্ছে মূলত শাস্তি।
এরপরে যেটা আসছে সেটা হচ্ছে 16-2 ধারাতে। 16-2 ধারাতে যেটা বলা হচ্ছে দেখো, তথ্য সরবরাহ বা দলিল দস্তাবেজ প্রদর্শনে অস্বীকার বা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেলে বা তার জ্ঞাতসারে মিথ্যা তথ্যাদি প্রদান করলো, এক্ষেত্রে শাস্তি কি দেখো, প্রথম অপরাধের জন্য 500 টাকা এবং 3 মাসের কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড, এবং তথ্য সরবরাহ দলিল প্রদর্শন না করা পর্যন্ত প্রথম অপরাধের জন্য প্রতিদিন 10 টাকা হিসেবে এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। তো এই হচ্ছে মূলত শাস্তি। তার মানে আমরা এক্ষেত্রে আইনের যে ধারাগুলো আছে বা এই আইনের ধারাগুলোর যদি কেউ অবজ্ঞা করে বা অবহেলা করে অথবা মেনে না চলে, তাহলে সেক্ষেত্রে তার শাস্তি কি হতে পারে সেগুলো নিয়ে মূলত আমরা এখন আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে দেখো, ক্লাসিফিকেশন অফ এগ্রিকালচারাল প্রোডাক্ট। এগ্রিকালচারাল প্রোডাক্টের ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগ কি দেখো, কৃষিপণ্য বাজার নিয়ন্ত্রণের তফসিল অনুযায়ী ধারা 2-1 যে সকল পণ্য বা এই আইনের আওতায় থেকে কার্যক্রম পরিচালনা করবে সেগুলো মূলত শ্রেণী বিন্যাস করে আমরা নিম্নে এটা উপস্থাপন করতে পারি। এগ্রিকালচারাল প্রোডাক্ট এর শ্রেণী বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রথমে আসছে ডাল, পালস। এই আইন অনুযায়ী যে সকল পণ্যকে ডালের আওতায় নিয়ে আসা যায় সেটা হচ্ছে যেমন ছোলা, মসুর, মাসকলাই, মুগ, খেসারি, অড়হর, মটর, এগুলো সবই কিন্তু ডালের আওতাভুক্ত এবং সব কৃষি পণ্য। নাম্বার 2, তলবীজ। তলবীজ সম্পর্কে এখানে বলা হচ্ছে দেখো, তলবীজ সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই আইনের আওতায় যে সকল পণ্যকে তলবীজের আওতায় নিয়ে আসা যায় নিম্নে তা উপস্থাপিত হলো। কি ধরনের কোন পণ্যগুলো দেখো একটু খেয়াল করে, রাই ও সরিষা, তিল, তিসি, বাদাম, নারিকেল এবং রেডি বীজ, এই বিষয়গুলো মূলত আমরা এই আইনের আওতায় আনতে পারি। নাম্বার 3, মাদকদ্রব্য বা নারকোটিক্স। এই আইনের আওতায় যে পণ্যকে মাদকদ্রব্য হিসেবে চিহ্নিত করা হয় তা হচ্ছে তামাক। দেখো, তামাক হচ্ছে মূলত এখানে নারকোটিক্স হিসেবে গণ্য হয়। নাম্বার 4 যেটা বলা হচ্ছে এটাও কিন্তু কৃষি পণ্য। নাম্বার 4 যেটা বলা হচ্ছে ইক্ষু এবং গুড়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইক্ষু এবং গুড়ও কিন্তু এই আইনের আওতায় সকল ধরনের গুড়কে কৃষি পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। ফল, ফলের ক্ষেত্রে বলা হচ্ছে দেখো, সকল প্রকার ফলকে এই আইন অনুযায়ী কৃষি পণ্য হিসেবে বিবেচনা করা হয়। তারপরে শাকসবজি, হ্যাঁ এই আইন অনুযায়ী সকল প্রকার শাকসবজিকে আমরা কৃষি পণ্য হিসেবে বিবেচনা করতে পারি। নাম্বার 7, পশুজাত পণ্য। হ্যাঁ, এই কৃষি আইন অনুসারে বা এই আইন অনুসারে যে সকল পশুজাত পণ্যকে কৃষি পণ্য হিসেবে বিবেচনা করা যেতে পারে তা হলো যেমন ডিম, পশম, হাঁস মুরগি, মাখন, ভেড়া, দুগ্ধ বা ছাগল, কাঁচা বা প্রক্রিয়াজাত চামড়া, এই বিষয়গুলো সবই কিন্তু নির্দিষ্ট কোনো পশুর সাথে রিলেটেড, এদেরকে আমরা পশুজাত পণ্য হিসেবে গণ্য করে থাকি, যেগুলো সবই কৃষি পণ্যের আওতাভুক্ত হবে। নাম্বার 8, মৎস্য। দেখো, মৎস্যের ক্ষেত্রে বলা হচ্ছে এই আইন অনুযায়ী সকল প্রকারের মৎস্য, তাজা বা শুষ্ক উভয় ধরনের মৎস্যই কিন্তু কৃষি পণ্য হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে দেখো, গুঁড়া মশলা, আচার, চাটনি, কাসুন্দি বা অন্যান্য। এই আইন অনুসারে যে সকল মশলা, আচার, চাটনি বা কাসুন্দি কৃষি পণ্য হিসেবে গণ্য হবে সেগুলো হচ্ছে ক নম্বর দেখো, হলুদ, খ কাঠ ও জ্বালানি কাষ্ঠ, গ আদা, ঘ পেঁয়াজ, রসুন, চ তুলা, ছ ধনিয়া, বর্গের জ শন, 6 নম্বর বলা হচ্ছে জিরা বা কালো জিরা, কচ্ছপ, মরিচ, তারপরে ব্যাং, এলাচি, বাঁশ, গোলমরিচ, পান, সবই কিন্তু গুঁড়া মশলা, আচার, চাটনি বা কাসুন্দি বা অন্যান্য যে পণ্য সেই পণ্যের আওতাভুক্ত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত কৃষি পণ্যের ক্লাসিফিকেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে আসলাম, 4.2 চ্যাপ্টার। তো এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো প্রথমেই যে টপিকটা আসছে সেটা হচ্ছে হোয়াট ইজ প্রোডাক্ট, অর্থাৎ পণ্য কি। পণ্য কি সেটা আমরা জানবো আমাদের এই চ্যাপ্টারের প্রথম টপিকের মাধ্যমে। তো এক্ষেত্রে যেটা বলা হচ্ছে, পণ্য হচ্ছে, আমরা জানি, তারপরেও এখানে এই আইন অনুযায়ী আসলে কি বলা হচ্ছে সেটা আমরা একটু জানবো। অত্যাবশ্যকীয় যে পণ্য আইন, যেহেতু এই চ্যাপ্টারের নাম, সেক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে দেখো, মানুষের প্রয়োজন এবং অভাব পূরণ করতে সক্ষম এমন যা কিছু বাজারে উপস্থাপন করা হয় তাই হচ্ছে মূলত পণ্য। অন্যভাবে যদি আমরা বলি,
যে এমন কোনো দৃশ্যমান বা অদৃশ্যমান বিষয় যার মধ্যে উপযোগ আছে এবং যা বিক্রয়ের জন্য বাজারে উপস্থাপন করা হয় তাকেই মূলত আমরা পণ্য হিসেবে গণ্য করি। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রসঙ্গে ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং কি বলতে চেয়েছেন সেটা আমরা একটু জানার চেষ্টা করব। তো প্রথমে উনি যে বিষয়টা বলতে চাইছেন প্রোডাক্ট সম্পর্কে, সেটা হচ্ছে যে এ প্রোডাক্ট ইজ এনিথিং দ্যাট ক্যান বি অফার্ড টু এ মার্কেট ফর অ্যাটেনশনস, অ্যাকুইজিশনস, ইউজ অর কনজামশনস দ্যাট মাইট স্যাটিসফাই এ ওয়ান্ট অর নিড। অর্থাৎ পণ্য হচ্ছে এমন কিছু যা বাজারে মনোযোগ আকর্ষণ, অর্জন, ব্যবহার এবং ভোগের জন্য উপস্থাপন করা হয়, যা অবশ্যই কোনো অভাব বা প্রয়োজন মেটাতে সক্ষম। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে পণ্য সম্পর্কে। এরপরে যেটা আসছে ক্লাসিফিকেশন অফ টাইপস অফ প্রোডাক্টস, অর্থাৎ পণ্যের শ্রেণী বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, পণ্যের শ্রেণী বিভাগ আমরা জানবো আমাদের এই আলোচনার মাধ্যমে। তো এখানে পণ্যের শ্রেণীবিভাগ বলতে দেখো, একটু খেয়াল করো, ক্লাসিফিকেশন গুলো আমরা একটু জেনে নিই। প্রথমে দেখো ভোগ্যপণ্য এবং শিল্পপণ্য বলা হচ্ছে। দেখো, ভোগ্যপণ্য এবং শিল্পপণ্য। তো ভোগ্যপণ্য হচ্ছে যে পণ্যগুলো সাধারণত ভোগের উদ্দেশ্যে ক্রয় করা হয়, সেটাই মূলত ভোগ্যপণ্য। আর শিল্পপণ্য হচ্ছে যে পণ্যগুলো সাধারণত যে পুনরায় প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ভিন্ন কোনো পণ্যে রূপদান করা হয় বা ভিন্ন কোনো পণ্যে উপস্থাপন করা হয়, সেটাই মূলত আসলে শিল্পপণ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভোগ্যপণ্য বা শিল্পপণ্যকে আমরা আবার বেশ কয়েক ভাগে ভাগ করতে পারি, সেই ডিটেলসটা আমরা এখন জানবো। তো প্রথমে চলে আসো ভোগ্যপণ্য। ভোগ্যপণ্যের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে, প্রথমে আসছে নাম্বার 1, সুবিধাপণ্য, কনভেনিয়েন্স প্রোডাক্ট বলা হয়। তো সুবিধাপণ্য কাকে বলে? সুবিধাপণ্য হচ্ছে যে পণ্যগুলো আসলে মানে ক্রেতাদের জন্য সব সময় প্রয়োজন হয়, যে পণ্যগুলো আসলে অ্যাভয়েড করে চলা সম্ভব না, কোনো না কোনো ভাবে তাদের আসলে সবসময় প্রয়োজন পড়ে। তো সেগুলোকে আমরা সাধারণত সুবিধাপণ্য বলে থাকি। তো এই সুবিধাপণ্যকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। দেখো, প্রধান বা অত্যাবশ্যকীয় পণ্য। প্রিয় শিক্ষার্থীরা, কিছু পণ্য আছে যেগুলো খুবই অত্যাবশ্যকীয়, এসেনশিয়াল, আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য, যেটা দৈনন্দিন সবসময় আমাদের প্রয়োজন হয়। যেমন হচ্ছে চাল, ডাল, আটা, লবণ, চিনি, যেগুলো আমরা সবসময় সচরাচর প্রতিদিনই আমরা ব্যবহার করে থাকি, এগুলোকে আমরা সাধারণত অত্যাবশ্যকীয় পণ্য বলে থাকি। দেন 2 নম্বর হচ্ছে লোভনীয় পণ্য। লোভনীয় পণ্য কাকে বলে? দেখো, লোভনীয় পণ্য হচ্ছে যে পণ্যগুলো আসলে দেখলেই মনে করে কিনতে ইচ্ছে করে, যে পণ্যগুলো আসলে আগে কেনার কোনো প্ল্যান বা পরিকল্পনা ছিল না, দেখা মাত্রই কেনার আগ্রহ বা ইচ্ছা প্রকাশ পায়, এই ধরনের পণ্যকে আমরা লোভনীয় পণ্য বলি। যেমন ধরো চাটনি, আইসক্রিম, বাদাম, এগুলো আসলে আগে থেকে প্ল্যান করে কেনা হয় না, এগুলো হঠাৎ করে দেখেই কিনতে ইচ্ছে করে, তখনই কিন্তু আমরা কিনি। এটাকে আমরা লোভনীয় পণ্য বলি। জরুরি পণ্য। জরুরি পণ্য হচ্ছে যেটা ইমার্জেন্সি ভিত্তিতে প্রয়োজন হয়, সবসময় প্রয়োজন হয় না, যেমন হচ্ছে মেডিসিন। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো শপিং পণ্য। শপিং পণ্য হচ্ছে যে পণ্যগুলো সাধারণত ক্রেতারা তুলনামূলক বেশি দাম দিয়ে ক্রয় করতে হয় এবং সাধারণত অনেকটা শৌখিন জাতীয়, মানে শৌখিন জাতীয়, বা এটা যে না হলে চলবে না সেরকম না, কিন্তু তারপরেও মানুষের প্রয়োজন এবং সেজন্যই তারা ক্রয় করে থাকে। তো এই ধরনের পণ্যকে যেমন আমরা বলতে পারি মানুষের পোশাক পরিচ্ছদ, তারপরে ইলেকট্রনিক্স সামগ্রী, হ্যাঁ, এগুলো সবগুলোকে আমরা সাধারণত কি বলে শপিং পণ্য বলে থাকি। তো শপিং পণ্যগুলোকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সমজাতীয় শপিং পণ্য, আর একটা হচ্ছে অসমজাতীয় শপিং পণ্য। তো সমজাতীয় আর অসমজাতীয় বলতে কি বোঝাচ্ছি? সমজাতীয় বলতে বোঝায় যে পণ্যগুলো সাধারণত প্রায় একই ধরনের, একই গোত্রীয়। হ্যাঁ, যেমন ধরো ইলেকট্রনিক্স প্রোডাক্ট। তো ইলেকট্রনিক্স প্রোডাক্ট তো বিভিন্ন টাইপের হতে পারে। সেটা হতে পারে এসি, সেটা হতে পারে টেলিভিশন, সেটা হতে পারে তোমার আয়রন, যেটা এরকম বিভিন্ন ধরনের আইটেমগুলো আছে যেগুলো ইলেকট্রনিক্স সামগ্রী। এরপর অসমজাতীয় হচ্ছে যে পণ্যগুলো আসলে একই রকম না। তার মানে যেমন ধরো একই একটা দোকানে ইলেকট্রনিক্স আইটেমও আছে, পোশাক পরিচ্ছদও আছে, আবার দেখা যাচ্ছে যে শৌখিন বিভিন্ন ধরনের আইটেম সেগুলো কিন্তু আছে মানুষের ব্যবহার উপযোগী। তো এগুলোকে আমরা বলি অসমজাতীয় শপিং পণ্য, যেগুলো আসলে একই রকম না, ভিন্ন ভিন্ন ধরনের হতে পারে। নাম্বার 3 বলছে বিশিষ্ট পণ্য। তো বিশিষ্ট পণ্য হচ্ছে স্পেশালিটি প্রোডাক্ট, অর্থাৎ কিছু কিছু স্টোরে গিয়ে দেখবা যে যে প্রোডাক্টগুলো আসলে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, নির্দিষ্ট কিছু জায়গায়, নির্দিষ্ট কিছু স্থানে মূলত এই প্রোডাক্টগুলো পাওয়া যায় এবং সবাই সেটা ব্যবহারও করে না। এটা সাধারণত স্পেশাল কিছু মানুষজন যারা কিন্তু ওই নির্দিষ্ট প্রোডাক্টগুলো ব্যবহার করে এবং তারা কিন্তু এই স্পেশাল জায়গা থেকেই মূলত প্রোডাক্টগুলো ক্রয় করে থাকে। এই জন্য এই ধরনের পণ্যকে আমরা বলি বিশিষ্ট পণ্য। প্রিয় শিক্ষার্থীরা, লাস্ট নাম যেটা বলা হচ্ছে, দেখো অযাচিত পণ্য। অযাচিত পণ্য হচ্ছে যে পণ্যগুলো আসলে আমরা চাই না,
কিন্তু তারপরেও আমাদের সামনে কোনো না কোনো ভাবে চলে আসে। এই ধরনের পণ্যকে আমরা সাধারণত অযাচিত পণ্য বলি। তো অযাচিত পণ্যকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নতুন অযাচিত পণ্য, একটা হচ্ছে নিয়মিত অযাচিত পণ্য। এখন নতুন অযাচিত পণ্য কি? নতুন অযাচিত পণ্য হচ্ছে যে পণ্যগুলো সাধারণত মার্কেটে ছিল না, নতুন করে আসছে। এই প্রোডাক্টটা সম্পর্কে ক্রেতারা টোটালি জানে না, নতুন করে মার্কেটে হাজির হয়েছে, নতুন করে মার্কেটে উপস্থাপিত হয়েছে, কিন্তু এই প্রোডাক্টটা সম্পর্কে কাস্টমারদের কোনো আগ্রহ নেই বা নেওয়ার ব্যাপারে তাদের তেমন অনীহা আছে। তো এটাকে আমরা নতুন অযাচিত পণ্য বলি। আর নিয়মিত অযাচিত পণ্য হচ্ছে যে প্রোডাক্টগুলো মার্কেটে অলরেডি আছে, যেটা সম্পর্কে ক্রেতারা অলরেডি ওয়াকিবহাল, তারা জানে, কিন্তু তারপরেও তারা সেটা অ্যাভয়েড করতে চায়, তারা সেটা গ্রহণ করতে চায় না। যেমন ধরো ছোট বাচ্চাদের জন্য হচ্ছে টিকা দেওয়ার ব্যবস্থা, অর্থাৎ ইনজেকশন দেওয়ার যে বিষয়টা, এটা কিন্তু বাজারে অলরেডি আছে, কিন্তু ক্রেতা ছোট বাচ্চারা কিন্তু সাধারণত চেষ্টা করে টিকা বা এই ধরনের ইনজেকশন থেকে তারা যতটা দূরে থাকা যায়। তো এটা একটা বিষয়। আরেকটা যেমন হতে পারে যে তোমার বীমা কোম্পানির বীমা পলিসি গ্রহণের বিষয়টা। তো এক্ষেত্রে যে দেখা যায় যে অধিকাংশ মানুষ, বিশেষ করে বীমা কোম্পানির যারা রিপ্রেজেন্টেটিভ থাকে, তারা আসলে বিভিন্ন ভাবে তারা কি করে, তারা এই পণ্যগুলো তারা কেনার চেষ্টা করে। তারা আসলে তোমার বলে যে যে জিনিসটা আমরা বুঝি সেটা হচ্ছে যে বীমা কোম্পানি আসলে দেখবা, বীমা রিপ্রেজেন্টেটিভ যারা থাকে তারা আসলে তাদের পায়ের সোল ক্ষয় হয়ে যায়, তারপরেও কিন্তু যার কাছে নিয়মিত যাচ্ছে তারপরেও সে তাকে রাজি করাতে পারে না। যাই হোক, এটার ব্যাপারে কেন এটা হয়, কারণ এটার ব্যাপারে আমাদের ক্রেতাদের একটা অনাগ্রহ আমরা দেখতে পাই, সে কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে শিল্প পণ্য। শিল্প পণ্যকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি, এখানে সরি দুই ভাগে না, তিন ভাগে। একটা হচ্ছে মালামাল বা খুচরা যন্ত্রাংশ, আর একটা হচ্ছে মূলধনী পণ্য, আর লাস্ট হচ্ছে সরবরাহ সেবা। তো এগুলোর সাথেও আমরা সংক্ষেপে পরিচিত হব। এখানে যে বিষয়টা বলা হচ্ছে দেখো একটু খেয়াল করে, সেটা হচ্ছে মালামাল ও খুচরা যন্ত্রাংশ। অর্থাৎ মালামাল বা খুচরা যন্ত্রাংশ, প্রত্যেকটা দেখো প্রতিষ্ঠানে কিন্তু কিছু মালামাল থাকে, সেটা সাধারণত আমরা কাঁচামালকে মালামাল বলে থাকি অধিকাংশ ক্ষেত্রে। এই মালামালগুলো সাধারণত কৃষি পণ্য, যেগুলো সাধারণত র ম্যাটেরিয়ালস হিসেবে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়ে থাকে, এবং প্রাকৃতিক পণ্য হতে পারে, ন্যাচারালি যেগুলো আমরা পাই, এগুলো সবই কিন্তু র ম্যাটেরিয়ালস হিসেবে শিল্প প্রতিষ্ঠানগুলোতে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে যেটা আসছে প্রস্তুতকৃত মালামাল বা খুচরা যন্ত্রাংশ, অর্থাৎ প্রোডাক্ট আমরা ওই শিল্প থেকে যে প্রোডাক্টটা আমরা প্রস্তুত করছি সেটা, বা অন্যান্য যে খুচরা যন্ত্রাংশ যেগুলো কিন্তু ব্যবহারের জন্য, বা বিশেষ করে যে কৃষি পণ্যগুলোকে, সেগুলোকে বা প্রাকৃতিক যে পণ্যগুলো আমরা পাচ্ছি সেগুলোকে মডিফাই করে ভিন্ন কোনো পণ্যে তৈরি করার জন্য যে যন্ত্রাংশ প্রয়োজন হয়, সেগুলো বলছি, ওটার কিছু খুচরা যন্ত্রাংশ থাকতে পারে। তো সেগুলোকে আমরা মূলত মালামাল বা খুচরা যন্ত্রাংশ হিসেবে গণ্য করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে দেখো 2 নম্বর মূলধনী পণ্য। মূলধনী পণ্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে স্থাপনা। এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে স্থাপনা আর একটা হচ্ছে আনুষঙ্গিক যন্ত্রপাতি। দেখো স্থাপনা বলতে কি বুঝি, যেমন যে কোনো একটা ফ্যাক্টরি, দেখো ফ্যাক্টরিতে যেখানে পণ্য উৎপাদন করা হয়, তো ওই ফ্যাক্টরিটা কিন্তু একটা স্থাপনা, যে স্থাপনার মাধ্যমেই কিন্তু কি করা হয়, যেখানে কিন্তু পণ্য সামগ্রী উৎপাদন করা হয়, তার মানে ওই স্থাপনাটা হচ্ছে মূলত একটা পণ্য, যেটাকে আমরা মূলধনী পণ্য হিসেবে গণ্য করছি। কারণ দেখো সেই প্রতিষ্ঠানে যে আসবাবপত্র, ফার্নিচার, যন্ত্রপাতি যা কিছু থাকে সবই কিন্তু ওই প্রতিষ্ঠানের জন্য মূলধন হিসেবে গণ্য হয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আনুষঙ্গিক যন্ত্রপাতি। নিঃসন্দেহে ওই প্রতিষ্ঠানে যে যন্ত্রপাতি, যে ইকুইপমেন্ট গুলো আমরা ব্যবহার করি, সেগুলো কিন্তু ওই প্রতিষ্ঠানের জন্য একটা মূলধনী পণ্য। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে সরবরাহ ও সেবা। সরবরাহ ও সেবা অর্থাৎ সাপ্লাইজ এবং বিজনেস সার্ভিস। তো সাপ্লাইজ এর ক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে যে শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের কাজকে নিয়মিতভাবে পরিচালনা করার জন্য তাদের কিছু সাপ্লাইজ এর প্রয়োজন হয়। সাপ্লাইজ মানে যে জিনিসগুলো কিন্তু, অর্থাৎ মূল কাজটা করার জন্য যে সমস্ত সহযোগী কাজগুলো করতে হয় বা সহযোগী জিনিসগুলো বা ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন হয়, সেগুলোকে আমরা সাধারণত সাপ্লাইজ বলে থাকি। আর ব্যবসা সেবা হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু তারা সার্ভিস প্রোভাইড করে, অর্থাৎ পণ্য বিক্রি করলেও কিন্তু তারা কিন্তু সেই পণ্যের সাথে সেবা রিলেটেড যে কোনো ভাবে কিন্তু সার্ভিসটা তাদের কার্যক্রমের মধ্যে কিন্তু চলে আসবে। তো এটাকে মূলত আমরা বলছি বিজনেস সার্ভিস। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই ছিল মূলত শিল্প পণ্যের ক্লাসিফিকেশন। তো আমরা নেক্সট টপিকে চলে যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। যেটা নেক্সট টপিক আসছে সেটা হচ্ছে এসেনশিয়াল কমোডিটিস, অর্থাৎ
এসেনশিয়াল কমোডিটিস মানে কি? অত্যাবশ্যকীয় পণ্য বলতে আমরা আসলে কি বুঝি? অত্যাবশ্যকীয় পণ্য বলতে আমরা যেটা বুঝি, আমরা ইতিমধ্যে কিন্তু আলোচনা করছি, তারপরে দেখো এই যে এখানে আমরা বলতে পারি যে চাল, ডাল, লবণ ইত্যাদি, যেগুলো সাধারণত মানুষের মৌলিক চাহিদা পূরণ করে। ক্রেতারা সাধারণত তাদের প্রয়োজন অনুসারে এটাকে বিভিন্ন নিকটস্থ বিভিন্ন জায়গা থেকে সাধারণত এই ধরনের অত্যাবশ্যক পণ্য সামগ্রী তারা ক্রয় করতে পারে। 1956 সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের 2 ধারাতে যে সকল বিষয়ের সংজ্ঞা প্রদান করা হয়েছে সেগুলো সম্পর্কে বলা হয়েছে। দেখো, অত্যাবশ্যকীয় পণ্য কি কি হতে পারে। নাম্বার 1, খাদ্য সামগ্রী। নিঃসন্দেহে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাদ্য সামগ্রী হচ্ছে মানুষের সবচেয়ে অত্যাবশ্যকীয় জিনিস। অর্থাৎ মানুষ যদি বেঁচে না থাকতে পারে, অর্থাৎ খাদ্য যদি না থাকে, তাহলে সে বেঁচে থাকতে পারবে না। আর খাদ্য সামগ্রীর মধ্যে যা যা আছে সবই কিন্তু মূলত মানুষের সবচেয়ে বেশি অত্যাবশ্যকীয় পণ্য। 2 নম্বর হচ্ছে তুলা বা পশমি বস্ত্র। অর্থাৎ এক্ষেত্রে মানুষের যে অর্থাৎ বস্ত্রের কথা বলা হচ্ছে, অর্থাৎ যেটা ছাড়া মানুষ কিন্তু চলতে পারে না। তুলার মাধ্যমে কিন্তু বস্ত্র তৈরি করা হয়। অর্থাৎ বস্ত্রটা হচ্ছে মূলত ইম্পর্টেন্ট একটা অত্যাবশ্যকীয় পণ্য। 3 নম্বর যেটা বলা আছে, দেখো, কাগজের বোর্ড, ওয়াল বোর্ড, ফাইবার বোর্ড, খড়ের বোর্ড, এরকম বক্স বোর্ড, সেলুলোজ ওয়েডিং, সেলুলোজ ফিল্ম, এগুলো সবই কিন্তু সমজাতীয় উপকরণ, যা প্রধানত উদ্ভিজ্জ তন্ত্র থেকে উৎপাদিত হয় অথবা কাগজের মণ্ড বা উভয় ধরনের বস্তু থেকে তৈরি করা হয়। এগুলো সবই কিন্তু আমাদের অত্যাবশ্যক পণ্য হিসেবে গণ্য হয়ে থাকে। নেক্সট যেটা আসছে, যন্ত্রচালিত যানবাহন, এদের খুচরা যন্ত্রাংশ এবং টায়ার এবং টিউব, এগুলো নিঃসন্দেহে এগুলোও কিন্তু অত্যাবশ্যকীয় পণ্য। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, যন্ত্রচালিত যানবাহন, যে যানবাহনগুলো যদি না চলতো, তাহলে দেখো আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় কোনোভাবেই যেতে পারতাম না। এগুলোর সাহায্যে কিন্তু দূর দূরান্তে কিন্তু আমরা চলে যাচ্ছি, এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছি, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা চলে যাই এই যন্ত্রগুলো বা যানবাহনগুলো ব্যবহার করার মাধ্যমে। তো এগুলো সবই কিন্তু অত্যাবশ্যকীয় পণ্য। এবং এদের যে খুচরা যন্ত্রাংশ, টায়ার, টিউব যা লাগে, বিশেষ করে একটা গাড়ির টায়ার বা টিউব, এগুলো সবই কিন্তু অত্যাবশ্যকীয় পণ্যের আওতাভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যেটা আসছে, দেখো, মাদক ওষুধ বা ইনজেকশন দ্বারা প্রবেশ করানো হয়। মানে মাদক ওষুধ যেটা ইনজেকশনের মাধ্যমে কিন্তু প্রবেশ করানো হয়, এটাও কিন্তু অত্যাবশ্যকীয় পণ্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে অনেক ক্ষেত্রে অনেক মেডিসিন বা ইনজেকশনের মাধ্যমে কিন্তু অনেক রোগের কিন্তু শেফা দান করা হয় বা শেফা হয়ে থাকে। তো সেগুলো নিঃসন্দেহে আমাদের অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে গণ্য হয়ে থাকে। তারপরে দেখো, গ্রাস সহ অন্যান্য রাসায়নিক, অর্থাৎ বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান, যেগুলোও কিন্তু আমাদের কাছে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে গণ্য হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ইলেকট্রিক ও রেডিও পণ্য বা তারের যন্ত্রপাতি। নিঃসন্দেহে এগুলোও কিন্তু আমাদের কাছে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে গণ্য হয়ে থাকে। কয়লা, নিঃসন্দেহে কয়লা হচ্ছে একটা প্রাকৃতিক সম্পদ, যেগুলো কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে, শিল্প প্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। লৌহ এবং ইস্পাত, লৌহ এবং ইস্পাত, এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে গণ্য হয়ে থাকে। এরপরে আসছে অভ্র। অভ্র হচ্ছে এক ধরনের পণ্য যেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা পণ্য হিসেবে বিবেচিত হয়। তারপরে আসছে ওষুধ ও অস্ত্রোপচার যন্ত্র বা যন্ত্রপাতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় বুঝতে পারছো, মেডিসিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি একটা প্রোডাক্ট। তো নিঃসন্দেহে এটা মানুষের জন্য খুবই এসেনশিয়াল বা অত্যাবশ্যক পণ্য হিসেবে বিবেচিত হয়ে থাকে। 12 নম্বর হচ্ছে কাজ বা কাজপত্র বা পরীক্ষাগারী যন্ত্রপাতি। নিঃসন্দেহে কাজ বা কাজপত্র বা পরীক্ষাগারী যন্ত্রপাতিও হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। 13 নম্বর হচ্ছে কৃত্রিম রেশমি সুতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কৃত্রিম রেশমি সুতাও হচ্ছে আমাদের কাছে সবচেয়ে অত্যাবশ্যক পণ্য হিসেবে গণ্য হয়ে থাকে। 14 নম্বর বলা হচ্ছে সাইকেল, খুচরা যন্ত্রাংশ, টায়ার ও টিউব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাইকেল, ঠিক আছে, সাইকেল, খুচরা যন্ত্রাংশ, টায়ার, টিউব, এগুলোও কিন্তু অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে বিবেচিত হয়ে থাকে। স্যানিটারি এবং পানি সরবরাহের জিনিসপত্র, নিঃসন্দেহে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্যানিটারি যে আইটেমস গুলো আছে এবং পানি সরবরাহের জন্য যে জিনিসপত্র আমরা ব্যবহার করি, সেগুলোও কিন্তু অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে গণ্য হয়ে থাকে। দেন এরপরে যেটা আসছে শিশু ও রোগীর খাদ্য বা সহায়ক জিনিসপত্র। নিঃসন্দেহে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিশু রোগীর খাদ্য বা সহায়ক জিনিসপত্র অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে বিবেচিত হয়। সিমেন্ট, তারপরে সিগারেট, সার, চর্বি জাতীয় আইটেম, ম্যাচ, কাঠ, মশাল, কোষ, এগুলো সবই কিন্তু অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে বিবেচিত হয়ে থাকে। আর লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে, দেখো, এইরূপ অন্যান্য শ্রেণীর নিত্য পণ্য যা এই আইনের উদ্দেশ্য পূরণের জন্য সরকার
বিভিন্ন সময়ে সময়ে গেজেট বা নোটিফিকেশনের মাধ্যমে সেগুলো প্রদান করে থাকেন। এগুলোকে আমরা সবই অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে গণ্য করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকে যেটা বলা হচ্ছে ডেলিগেশন অফ পাওয়ার্স, অর্থাৎ পাওয়ারটা কি, ক্ষমতাটাকে কিভাবে ডেলিগেট করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করবো এই টপিকের আন্ডারে। দেখো, এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের নিয়ন্ত্রণকারীকে যে সকল ক্ষমতা প্রদান করা হয়েছে সেগুলো হচ্ছে সরকার অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৩ ধারা অনুযায়ী প্রজ্ঞাপনের মাধ্যমে আদেশ প্রণয়নের ক্ষমতা অর্জনের নির্দেশ প্রদান দিতে পারবেন। ২ নম্বরে বলা হয়েছে এমন সম্পর্ক বা এই ধরনের শর্ত সাপেক্ষে যদি কোনো নির্দেশমালা নির্দিষ্ট করা যেতে পারে যা কর্মকর্তা প্রয়োগ করতে পারবে। ৩ নম্বর বলা হচ্ছে সরকারি অধস্তন কর্তৃপক্ষ বা নির্দেশনায় যেরূপ উল্লেখ করা হয়েছে সেগুলো। আর ৪ নম্বর বলা হচ্ছে ৫ ধারায় যেটা বলা হচ্ছে আইনের যে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৩ ধারার অধীনে প্রদত্ত যে কোনো আদেশ কার্যকর থাকবে। অন্য কোনো আইনে অসঙ্গত বা অন্য কোনো আইনের শক্তি এই আইনের কার্যক্ষমতার উপর কোনো প্রভাব বিস্তার করবে না। প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই কিন্তু আমাদের এই পাওয়ারটাকে মূলত ডেলিগেট করা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা জানবো হোয়াট ইজ পেনাল্টিস। হোয়াট ইজ পেনাল্টিস? পেনাল্টিস বলতে আমরা আসলে কি বুঝি? পেনাল্টিস, পেনাল্টি মানে নিশ্চয় বুঝতে পারছো, এটা শাস্তি এক ধরনের। পেনাল্টি অর্থাৎ জরিমানা বলতে পারি আমরা এটাকে, শাস্তি বা জরিমানা, এটাকে পেনাল্টির মাধ্যমে এটা প্রদান করা হয়ে থাকে। 1956 সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে জরিমানা সংক্রান্ত যে সকল বিধান আছে, অর্থাৎ পেনাল্টি সম্পর্কে যে সকল বিধান আছে সেগুলো হচ্ছে নাম্বার 1, কোনো ব্যক্তি এই আইনের 3 ধারায় প্রদত্ত কোনো অংশ যদি লঙ্ঘন করে তিনি 3 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এবং কোনো আদালত নির্দেশ লঙ্ঘনের দায়ে কোনো সম্পত্তি সরকারের পক্ষে বাজেয়াপ্ত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে 2 নম্বর, দেখো, কোনো জাহাজের মালিক, সওয়ারি অথবা পশু সম্পদ বহন যা দ্বারা 3 নম্বর আইন লঙ্ঘিত হয়, অর্থাৎ লঙ্ঘিত হয় যদি এই ধরনের বহনের, অর্থাৎ 3 নম্বর ধারায় যে বিষয়টা বলা হয়েছে সেই বিষয়টাই বলছে এখানে। 3 নম্বর আইনের যদি ধারা লঙ্ঘিত হয়, যদি এই ধরনের বহনের দ্বারা আংশিকভাবে আইন লঙ্ঘিত হয় এবং যদি তারা জানা মতে বা বিশ্বাস করার যথেষ্ট কারণ থাকে যে এই ধরনের আদেশ লঙ্ঘিত হয়েছে, তাহলে সেই আদেশ লঙ্ঘন করেছে বলে গণ্য হবে। আর এজন্য সে শক্তি ছাড়াই উপধারা 1-এর অধীনে দায়ী হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে জাহাজ বা যাত্রী বা পশু সরকারের পক্ষে সেটা বাজেয়াপ্ত করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে 3 নম্বরে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি 3 ধারার 4 নম্বর উপধারা নির্দেশ পালনে ব্যর্থ হন তাহলে তিনি 3 বছর কারাদণ্ডে বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারবেন। তো এই ছিল মূলত পেনাল্টি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে হোয়াট ইজ অফেন্স। অফেন্সেস, অফেন্স বলতে কি বোঝে? অফেন্স মানে কিন্তু অপরাধ, অর্থাৎ অপরাধ কি সেটা মূলত আমরা জানবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1956 সালের অত্যাবশ্যকীয় যে পণ্য নিয়ন্ত্রণ আইন, তো সেখানে অপরাধ সংক্রান্ত যে সকল বিধান রয়েছে সেগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের 7 নম্বর ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি আইন লঙ্ঘনের প্রচেষ্টা বা লঙ্ঘনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তাহলে তিনি 3 নম্বর ধারা লঙ্ঘন করেছেন বলে গণ্য হবে। 2 অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে 8 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি বা কোম্পানি বা কর্পোরেশনের অন্য কোনো কর্মকর্তা বা এজেন্ট দায়ী হবে যদি না তিনি প্রমাণ করতে পারেন যে আইনের আদেশ লঙ্ঘনের বিষয়টি তার জ্ঞাতসারে সংঘটিত হয়েছে। 3 নম্বর হচ্ছে যখন 3 নম্বর ধারা অধীনে কোনো বিবৃতি বা তথ্য সরবরাহের প্রয়োজন হয়, সেই বিবৃতি বা তথ্যে কোনো বস্তুগত মিথ্যা থাকে যা তার জ্ঞাতসারে বা মিথ্যা বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ থাকে বা সত্য বলে বিশ্বাস করা যায় না, অথবা বলা হচ্ছে কোনো বই, হিসাব, রেকর্ড, ঘোষণা, রিটার্ন বা অন্যান্য দলিল যা কোনো নির্দেশের ফলে বলে সংরক্ষণ বা তৈরি করতে হয় তা মিথ্যা তথ্য তৈরি করা হলে
তিনি 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমলযোগ্য অপরাধ সম্পর্কে আইনের 10 নম্বর ধারায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই যে কোনো আদালত কোনো অপরাধকে শাস্তিযোগ্য হিসেবে বিচারের জন্য গ্রহণ করবে না। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে মূলত অফেন্স সম্পর্কে বলা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে অফেন্স বলতে আমরা কি বুঝি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পাওয়ার টু ট্রাই অফেন্সেস সামারালি এন্ড স্পেশাল প্রভিশন রিগার্ডিং ফাইনস। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে 1956 সালের যে অত্যাবশ্যকীয় আইন, সেই অত্যাবশ্যকীয় আইনে অপরাধ কমানো বা জরিমানা সংক্রান্ত যে সকল আইনের বিধান আছে সেই বিধানগুলো হচ্ছে দেখো 11 নম্বর ধারা অনুযায়ী সাময়িক সময়ের জন্য এখানে যে বিষয়টা বলছে যে সাময়িক সময়ের জন্য ক্ষমতাপ্রাপ্ত কোনো ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ এই ধরনের অপরাধ হ্রাস করার জন্য 1898 সালের ফৌজদারি কার্যবিধির যে 260 নম্বর ধারা আছে সেটার উপধারা 1 অনুযায়ী কোনো অপরাধ সংগঠনের জন্য 262 ধারায় বর্ণিত বিধান অনুযায়ী শাস্তি প্রদান করে অপরাধ প্রবণতা হ্রাস করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় বুঝতে পারছো বিষয়টা। এরপরে 12 নম্বর ধারা অনুযায়ী যেটা বলা হচ্ছে, দেখো 1898 সালের ফৌজদারি কার্যবিধির 32 ধারায় যাই থাকুক না কেন, এটা আইনসম্মত হবে যে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণ আইনের 3 নম্বর ধারা লঙ্ঘনের দায়ে অনধিক 1000 টাকা জরিমানা করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে মূলত আমাদের আইনের বিধান। অর্থাৎ 1956 সালের যে অত্যাবশ্যকীয় পণ্য অপরাধ আইন, এই আইনে অপরাধ কমানো বা জরিমানা সংক্রান্ত যে আইনের বিধান আছে সেখানে মূলত এই বিষয়গুলোই মূলত উপস্থাপন করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। তোমরা দেখতে পাচ্ছ বুকস অফ রেফারেন্স। এখানে মূলত যে বইগুলো ফলো করে আমরা মূলত আমাদের লেকচারের কার্যক্রম আমরা উপস্থাপন করেছি সেগুলো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় স্ক্রিনে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের এই আলোচনা এ পর্যন্তই। তো এ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আগামী লেকচারে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। Thank you very much. Stay with me.